আসার পরে দিদির কথা শুনছিলাম, আমার মনে হয়নি আমার এখানে আসার কোনো দরকার আছে। দিদি যেভাবে আপনাদেরকে মোটিভেট করলেন, এবং আমি শিওর লাস্ট 6 মাস ধরে উনি তার এইসব শিক্ষা আপনাদেরকে দিয়েছেন। তারপরে আমি যেগুলো বলবো এগুলো হয়তো রিডান্ডেন্ট হবে, এগুলো হয়তো প্রয়োজন হবে না, এ ব্যাপারে আমি সুনিশ্চিত। আমি আসার আগে ভাবছিলাম যে সমাবর্তন অনুষ্ঠান বোধহয় বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা থাকবে, যারা জীবনের কোনো একটা নতুন একটা শুরু করার জন্য জাংশনে দাঁড়িয়ে থাকবে, তাদেরকে জীবনবোধের কিছু শিক্ষা দেওয়া দরকার। কিন্তু এসে অভিভূত হলাম, এখানে যারা ছাত্র অবস্থায় বসে আছেন তারা জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে অলরেডি তারা পারদর্শীর সাথে কাজকর্ম করছেন এবং তারা আজকের সমাজসেবার পাঠ বা শিক্ষাগত পাঠ নেওয়ার জন্য লাস্ট 6 মাস এই এনসিইতে পড়াশোনা করেছেন। দিদি একটা কথা বলছিলেন যে আমাদের যারা কাজ করে সমাজসেবা তাদের কিন্তু একটি কুণ্ঠা থাকে, আস্তে করে কথা বলে, তাদের নিয়ে অনেকে ঘৃণা করে, কারণ তাদের অতটা সম্মান নেই। কথাটা সত্য। সমাজসেবা, যেটা আমি সমাজসেবা বলি না, সেটা পরবর্তী ক্ষেত্রে আসছি কেন সমাজসেবা কথাটা আমি ব্যবহার করি না, কিন্তু এই কাজটাই ঠিক আমাদের জমাদারের মতো, বাড়িতে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নোংরা নিয়ে যায় তার মতো। অসংখ্য মানুষ সমাজটাকে নোংরা করছে, আর এই যারা সমাজকর্মী মানুষ সেগুলো পরিষ্কার করছে। তা আপনার বাড়ির যারা জমাদার তাদেরকে কি আপনি ভালোবাসেন? তাদেরকে তো ঘৃণাই করে। মনে রাখবেন, যারা জমাদারকে ঘৃণা করে তারা অ্যাকচুয়ালি নোংরা করে, তারা নোংরাকারী। আমাদের এখানে সমাজকর্মী হিসাবে কাজ করার কোনো প্রয়োজন নেই। কেন থাকবে স্পেশালভাবে এই কোর্সটা? সমাজসেবা কেন করতে হবে? সমাজসেবাটা মানে কি? সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রোল আছে। একজন ডাক্তারের একটা রোল আছে, একজন লয়ারের একটা রোল আছে, একজন প্রফেসরের, একজন ছাত্র, একজন টিচারের, একজন কৃষকের। প্রত্যেকেই যদি তার কাজটা সুষ্ঠুভাবে, সৎভাবে, আদর্শগতভাবে করে, তাহলে এখানে কোনো সমাজসেবীর দরকার প্রয়োজন পড়বে না। তারা তাদের কাজটা ঠিকমতো করছে না, তাই আর একটা শ্রেণী তৈরি করতে হচ্ছে তাদের সেই নোংরাগুলো পরিষ্কার করার জন্য। এটাই বাস্তব। ভেবে দেখুন তো, যদি একজন ডক্টর, তার কাজ কি হওয়ার কথা? সমাজে যাতে রোগ না হয়। সে যদি রাত দিন বসে ভাবে যে তার টাকাটা কতটা ইনকাম হবে, তার মানে কি হলো? সমাজে যত বেশি রোগী হবে তার তত পয়সা হবে। তা সে কোনোদিন চাইবে সমাজ থেকে রোগ নির্মূল হোক? একইভাবে একজন যদি লয়ার বসে ভাবে যে আমার কতটা পয়সা হবে, আমি কতটা স্বাচ্ছন্দ্যে থাকবো, তো সমাজ থেকে কোনোদিন কনফ্লিক্ট দূর করবে? সমাজে যত কনফ্লিক্ট বাড়বে তার তত পয়সা বাড়বে। এখানেই আসছে সমাজ নোংরা করার গল্প। আমরাও এর বাইরে নই। কিন্তু আপনারা যারা সমাজসেবা তৈরি করতে যাচ্ছেন, আর আমি যে দুটো প্রফেশনের কথা বললাম, এখানে বলছি না যে সবাই একই মধ্যে পড়ে। অসংখ্য ভালো ডক্টরকে আমরা দেখেছি, অসংখ্য লয়ারকে দেখেছি, যারা আদর্শগতভাবে নিজেদের কাজটা বোঝেন। একই রকমভাবে আমাদের বুঝতে হবে, যারা আমরা সমাজসেবা করছি বা করতে চলেছি, আমাদের আদর্শগত বিহেভিয়ার কি। একজন সমাজকর্মী বা ডেভেলপমেন্ট সেক্টরে আপনারা ডেভেলপমেন্ট প্রফেশনাল বলবেন দুদিন পরে নিজেদেরকে, সে যদি কেবল আর কেবলমাত্র নিজের প্রফেশন আর টাকার কথা ভাবে, তাহলে কোনো দিন সে চাইবে না সমাজ থেকে দারিদ্রতা মুক্ত হোক, সমস্যার সমাধান হোক। সেই সমস্যা দারিদ্রতাকে অবজেক্ট করে সে তার কেরিয়ার তৈরি করবে। এখানে আমাদের আজকের দিনে শপথ নেওয়ার দিন।
আমাদের প্রফেশন কেমন হবে, সমাজসেবীদের প্রফেশন কেমন হবে, সমাজকর্মীদের প্রফেশন কেমন হবে। এবার আসছি এই যে আপনার সমাজকর্মী আর সমাজসেবা নিয়ে আমি যেটা ডিবেট প্রথমেই তুলে দিলাম, যে মুহূর্তে আপনি বলছেন আমি সেবা করছি, সেই মুহূর্তে সেখানে একজন প্রভু আছে, একজন ভগবান আছে। আপনি সেবক মানে একজন ভগবান, যেটা পৃথিবীতে সব থেকে বড় সমস্যা তৈরি করেছে। একজন প্রভু আর একজন চাকর, একজন ভগবান একজন সেবক। আমরা মুখেই বলছি যে আমরা সব পার্টিসিপেটরি কাজ করব, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, অথচ আমাদের কথার মধ্যে আমরা নিজেরা বলি আমরা সেবক। যে মুহূর্তে আপনি সেবক বলে নিজেকে আইডেন্টিফাই করছেন, তার মানে কোনো না কোনো এক জায়গায় আপনার প্রভু আছে। এটা ব্যবস্থাপনা আপনারা কেন রেখেছেন? এই ব্যবস্থাপনা আমরা চাই। মুখে বলছেন সাম্যবাদী আনবেন, তাহলে এটা কিসের সাম্যবাদী যেখানে আপনি নিজেকে সেবক বলে দাবি করছেন? বলুন আজকের থেকে আমরা সমাজকর্মী, বিভিন্ন মানুষ কাজকর্ম করছে, আমরাও সমাজে কাজকর্ম করছি। বিভিন্ন প্রফেশন থেকে এসে আজকে যখন আপনারা এখানে বসেছেন, পরবর্তী ক্ষেত্রে কোনো এনজিও বা কোনো কারোর হাত ধরে আপনারা যখন সমাজ ক্ষেত্রে সমাজকর্মী হিসাবে কাজ করবেন, এটা একটা জাংশন। এই জাংশনে দাঁড়িয়ে একটা অ্যাটমিক চেঞ্জ ঘটা, একটা ছোট্ট একটা অ্যাটমিক চেঞ্জ আপনার জীবনে আজকের দিনে একটা বড় পরিবর্তন আনতে পারে। আপনি ভেবে দেখুন, যদি এখান থেকে একটা প্লেন কলকাতা এয়ারপোর্ট থেকে ওড়ে আর সে যদি লন্ডন কিংবা আমেরিকার কোনো একটা এয়ারপোর্টে নামবো বলে ঠিক করে, তার সামান্যতম একটা অ্যাঙ্গেল চেঞ্জ হওয়া আমেরিকা না নেমে রাশিয়ায় নামতে পারে। সামান্যতম একটা চেঞ্জ মানুষের জীবনের প্রত্যেক মুহূর্তে একটা অ্যাটমিক চেঞ্জ একটা বিরাট পরিবর্তন আনতে পারে। ভুল দিকে নিয়ে যেতে পারে, সঠিক দিকে নিয়ে যেতে পারে। তাই প্রতিনিয়ত কোর্স কারেকশন জরুরি। এরোপ্লেনে এটা আছে, প্রতিনিয়ত ও চেক করে ওর যে ডেস্টিনেশনের সাথে কতটা ডিভিয়েশন হচ্ছে এবং নিজেকে সেই ডাইরেকশানে আবার নিজেকে কোর্স কারেকশন করে নিয়ে আসে। দিদি বোধহয় এই 6 মাস ধরে আপনাদের সেই শিক্ষা দিয়েছেন। আজ করে সেই কোর্স কারেকশনের শিক্ষা উনি দিচ্ছিলেন, আমি দেখছিলাম, দেখে ভালো লাগছিল। যে সমস্যাটা সমাজে সমস্যা তৈরি করছে এবং আমরা যার কোর্স কারেকশনের করার জন্য চেষ্টা চালাচ্ছি, সমাজ পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছি, সামাজিক আন্দোলন করার চেষ্টা চালাচ্ছি, আমাদের একটা গোল থাকে। যে গোলের কথা বললাম সেটাকে আমরা সাকসেস হিসাবে দেখি। কিন্তু এই যে সাকসেস, এটা কি কোনো ডেস্টিনেশন? আচ্ছা মনে করুন এখানে যারা আপনারা বসে আছেন, যারা ছাত্র হিসাবে, চোখ বন্ধ করে আপনি ভাবুন যে আপনি একজন বড় সমাজসেবী হতে চান, নোবেল পুরস্কার পেয়ে গেছেন, সকল যেগুলো হয়, যা যা পাওয়ার স্বপ্ন করছেন আপনি, স্বপ্নটা দেখুন চোখ বন্ধ করে আর ভাবুন পেয়ে গেছেন সব। আর তার 5 মিনিটের পরে আপনার মৃত্যু হবে, কারণ আপনি সব পেয়ে গেছেন। তাহলে এবার আপনার যাওয়ার সময় হয়ে গেছে, বিকজ আপনি ওটা চেয়েছিলেন, ডেস্টিনেশনে পৌঁছে গেছেন। আপনি কি খুশি হবেন? নিশ্চিত নয়। কেন নয়? কারণ আপনি ডেস্টিনেশনে পৌঁছানোটা আপনার উদ্দেশ্য ছিল না, ডেস্টিনেশনে যাওয়ার জার্নিটা এনজয় করাটা আপনার উদ্দেশ্য ছিল, যেটা আপনি পাননি বলে খুশি হননি। আপনি চেয়েছিলেন ওই ডেস্টিনেশনে পৌঁছাবেন, কিন্তু আপনি ওই জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছেন না, যেটা এনজয় করবেন। যখন এই এনজয়মেন্টের কথা আসছে, তখনই আসছে জীবনের উত্থান আর পতন। আমরা সবাই জানি রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গল্প, কবিতা, 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী। কিন্তু তার আগের পরের বেশ কিছু জিনিস কি আপনাদের মনে আছে? থাকলে মনে করিয়ে দিচ্ছি। শোকে দুঃখে পাপে পুণ্যে উত্থানে পথনে মানুষ হইতে দাও আপন সন্তানে। কোন জীবন যদি এই দুটোর মধ্যে দিয়ে, এইগুলোর মধ্যে উত্থান এবং পতন, শোক এবং দুঃখ, পাপ এবং পুণ্য, এটা দুটোটাই যদি এনজয় না করে, তাহলে সেটা জীবনই নয়। ডাক্তারি ক্ষেত্রে দেখেছেন স্পন্দন, হৃৎপিণ্ডের
উত্থান এবং পতন জীবন, স্ট্রেট লাইন মৃত্যু। উপরে স্ট্রেট লাইন হোক, নিচে স্ট্রেট লাইন হোক, এনিথিং স্ট্যাগনেন্ট ইজ ডেথ। আপনারা কোনটা চাইছেন? কথা যদি হয় যে আমরা জীবনের মধ্যে থাকবো, তাহলে উত্থান এবং পতন দুটো সমানভাবে নিতে হবে। পতন আপনাকে শিক্ষা দেবে, সেটাও একটা বড় শিক্ষা, উত্থানও একটা শিক্ষা দেবে, এবং এই দুটোই এনজয় করতে হবে রোলার কোস্টারের মতো। যারা এনজয় করতে পারবে আনন্দ স্টেটে থাকবেন। বিখ্যাত সেই গল্প আপনারা অনেকেই শুনেছেন। একজন রাজা অত্যন্ত দুঃখ, তার কেন না, সে ভেবে পাচ্ছে না, তার কোষাগার খুঁজে দেখেছে যে তার যা সম্পত্তি আছে এটা ছটা প্রজন্ম চলে যাবে, সপ্তম প্রজন্মে কি হবে সেটা ভেবে সে অস্থির, তার ঘুম আসছে না। মাঝের আর একজন মানুষের কাছে হাঁটতে গিয়ে দেখছে সে মহা আনন্দে আছে, সে দুপুরে খাবার খেয়েছে, রাতে কোথায় খাবার খাবে সে জানে না। এখানে বড় শিক্ষা হচ্ছে যে আপনি প্রেজেন্টে বাঁচছেন কিনা। যে মানুষ, আমরা যারা অতীত কিংবা ভবিষ্যতে বাঁচতে চাইবো তাদের দুঃখের সীমা নেই। ভবিষ্যৎ সবসময় আনসার্টেন, সেটা ভেবে আপনি দুঃখের মধ্যে থাকবেন। অতীত সবসময়ের জন্য কিছু ভালো গেছে, কিছু খারাপ গেছে, এমন কোনো মানুষ পাবেন না এখানে আমরা বসে আছি যাদের অতীত সবসময়ের জন্য ভালো গেছে কিংবা খারাপ গেছে। এই মুহূর্তে এখানে যারা বসে আছি আমরা প্রত্যেকেই মানুষের মধ্যে আনন্দ করার মতো পাঁচটা জিনিস পাবেন। যদি আপনি আনন্দে থাকতে চান, ভালো থাকতে চান, সুখে থাকতে চান, যদি দুঃখে থাকতে চান, পাঁচটাও জিনিস পাবেন। আপনি কোন স্টেটে থাকবেন এটা আপনার ডিপেন্ড করছে আপনার নিজের উপরে, ঘটনার উপরে নয়। এই যে আপনারা অনেকেই বসে আছেন ছাত্র হিসাবে, পাশ করে বের হবেন, হয়তো বারবার গিয়ে আপনার বাবা মা কিংবা অন্য স্বামীকে হয়তো দোষারোপ করছেন, ওর জন্য এই জায়গাটায় আজ এসে পৌঁছেছেন, নাহলে আপনি একটা এই হতে পারতেন, ওই হতে পারতেন। ধূমকেতু দেখেছেন, রকেট দেখেছেন, স্পিডবোট দেখেছেন, পিছনে ছেড়ে যাওয়া ধোঁয়া বা ওই লেজ কোনোদিন গতি নির্ধারিত করে না, করে সামনে বসে স্টিয়ারিং ধরে আছেন। যেটা আজকের দিনে এই মুহূর্তে আপনি কি হবেন, কিভাবে আপনার জীবনটাকে নিয়ে যেতে চান, তার উপর ডিপেন্ড করছে আপনার পরবর্তী ডেস্টিনেশন, পরবর্তী হ্যাপিনেসের স্টেট কিংবা দুঃখের স্টেট। অতীতের উপর দোষারোপ করে খুব বেশি লাভ নেই। তা চলুন আমরা সবাই বর্তমানে বাঁচি আর ভবিষ্যৎটা থেকে আনন্দে ভরিয়ে তুলি আমাদের নিজেদের জীবন, অপরের জীবন। কনফিডেন্স খুব জরুরি আমাদের। আমি যদি আজকের এখানে বসে বসে ভাবি আমি পারবো, আর আমি যদি বসে বসে ভাবি আমি পারবো না, দুটোই ঠিক। আপনি কোনটা ভাবছেন তার উপর আপনার ডিপেন্ড করবে আপনি কোথায় পৌঁছাবেন। পারবেন না তো পারবেন না, পারবেন তো পারবেন। ডিপেন্ড করছে আমরা কি ভাবছি এই মুহূর্তে। আপনি নিজে কি ভাবছেন, যে কাজটা নতুন শুরু করছেন, প্রথমেই যদি হেরে বসে থাকেন তাহলে পারবেন না। যদি ভাবেন পারবো, হ্যাঁ আমার সেই কনফিডেন্স আছে, নিয়ে যাব, এগোবো। সেই জন্য সাকসেস হওয়ার জন্য 5টা 6টা সি প্রচণ্ড জরুরি। কম্পিটেন্সি আমাদের জরুরি খুব, কনফিডেন্স খুব জরুরি, কমিউনিকেশন খুব জরুরি, একে অপরের সঙ্গে বন্ধুত্বের ভাব, কথা বলা। বোবা কবিও কোনোদিন সাকসেস পায় না। কনসিস্টেন্সি খুব জরুরি। সব জায়গায় একটু একটু করে মাটি খুললেন, কোথাও থেকে জল বেরোবে না। এক জায়গায় খুলতে থাকুন, 1 বছর 2 বছর 3 বছর, দেখবেন ওখান থেকেই জল বেরোবে। আমরা এটা একটু ওটা একটু সেটা একটু করি, কোনোদিনই স্যাটিসফ্যাকশন নয়। আজকে দেখবেন ফেসবুকের জগৎ, প্রতি 5 সেকেন্ডে একটা করে রিল চেঞ্জ করছেন, আপনি দেখছেন 2 সেকেন্ড। তার এইটাই যদি আমাদের হয় তাহলে আমরা ভেসে চলেছি, আপনাকে পণ্য হিসাবে কেউ না কেউ ব্যবহার করছে। এগুলো যদি থাকে আমরা জীবনে এক একটা করে সাকসেস আনতে পারি। সাকসেস আস্তে আস্তে বড় মানুষ হয়ে যাব, ইন্ডাস্ট্রির মতো
ফুলে ফেঁপে বড় হয়ে যাব, ফুল দিয়ে অভ্যর্থনা করা হবে, আপনাকেও ডেকে নিয়ে যাবে, গর্বে পা পড়বে না মাটিতে, ভাবছেন আমি তো অন্য মানুষের মতো আলাদা হয়ে গেছি। এখানেই আসছে সফলতা। যদি আসে সফলতা ফুলের মতো, কিন্তু ওই ফুল আপনার ভালো লাগবে না যদি ওদের গন্ধ না থাকে। সেই ফুলকেই আমরা পছন্দ করি যেটার সুগন্ধ আর দর্শন দুটোই একসাথে আছে। সেখানেই আসবে আপনার বিনম্রতা। কিভাবে আপনি যত বড় হচ্ছেন তত আপনি ভারে বিনম্রতা আসছে আপনার, সেটা যদি আপনার জীবনের ক্যারেক্টারের মধ্যে লক্ষ্য করতে পারেন, আপনারা যারা বসে আছেন, তাহলে বুঝবেন আপনি এমন একটি ফুল হিসাবে ফুটে উঠছেন যে ফুলের মধ্যে সৌন্দর্য আছে, সুগন্ধও আছে। ভাবুন, ভাবলে দেখবেন পৌঁছে যাবেন ওখানে। সব থেকে সুন্দরতম জিনিস চোখ দিয়ে দেখা যায় না, হাত দিয়ে স্পর্শ করেও বোঝা যায় না, সেটা বোঝার জন্য হৃদয় দিয়ে অনুভব করতে হয়। পৃথিবীর যা কিছু সুন্দর, সর্বোৎকৃষ্ট, সেটা চোখ দিয়ে আপনি দেখে বুঝতে পারবেন না। আমি বলছি না, হেলেন কেলার বলেছিলেন। যদি টিম গেমের কথা ম্যাডাম বলে গেলেন, একসঙ্গে কাজ করতে হবে, টিমের মধ্যে এগিয়ে যাবেন। বিভিন্ন মানুষ যারা বসে আছি আমরা বিভিন্নভাবে পারদর্শিতা আছে আমাদের। সেই পারদর্শিতা আপনি নিজে যদি অঙ্ক আর ইংরেজিতে নিজেদের মাপতে চান, তাহলে অনেকে হয়তো দেখবে পিছিয়ে যাচ্ছে কিংবা এগিয়ে যাচ্ছে। কিন্তু জীবন শুধু অঙ্ক, ইংরেজি কিংবা কয়েকটা সাবজেক্টের মধ্যে নয়। আমরা যে জীব তৈরি হয়েছে এটা একটা বড় আঙ্গিক আছে, অ্যান্ড পারপাস আছে। সেটা যদি না বুঝি তাহলে আমরা তার ধারে কাছে পৌঁছতে পারবো না। যদি আপনি দ্রুত যেতে চান তাহলে একা যান, কাউকে নিয়ে যাওয়ার দরকার নেই। যদি দূরে যেতে চান তাহলে সঙ্গে চলুন। একটা বিখ্যাত গল্প বলবো, আপনারা সবাই জানেন। আমাদের সেই খরগোশ আর টাটেলের আর সেই হেয়ারের গল্প, খরগোশ আর কচ্ছপের গল্প। প্রথম লাইন গল্পটা আপনারা সবাই জানেন, তার মেরিটটাও জানেন, মোরালটাও জানেন। স্লো বাট স্টেডি উইন দ্য রেস, আমরা সবাই জানি, ছোটবেলা পড়িয়েছি। কিন্তু জীবন ওখানে থেমে থাকে না তো, পৃথিবীটা ওখানে একদিনে শেষ হয় না। আপনারা কি কেউ ভেবে দেখেছেন ওই দিন রাতে গিয়ে কচ্ছপ এবং খরগোশ কি ভাবছিল? কচ্ছপ তো আনন্দে লাফালাফি করছিল, তার হৃদয়, তার তার কনফিডেন্স। আর কচ্ছপ আর খরগোশ কি ভাবছিল? সে নিজেকে মরে যেতে ইচ্ছা করছিল। কেন সে ঘুমিয়ে পড়লো? তার এত প্রতিভা থাকা সত্ত্বেও কেন সে হারলো? ঘটমান তো আমাদের পৃথিবী। ওই দিন পরের দিন সকালে গিয়ে খরগোশ বলছে কচ্ছপকে, আরো একটা রেস হোক। এখন তো প্রচন্ড কনফিডেন্স কচ্ছপের। কচ্ছপ বলছে কেন হবে না, হবে তো। বললো চল। একই রাস্তায় দৌড়ালো। এবারে কি সেই খরগোশটা ভুল করবে? করবে? আপনি হ্যাঁ, খরগোশ হলে ভুল করবেন? সে তো 1 সেকেন্ডে 5 সেকেন্ডে তো দৌড়ে শেষ করে দিয়েছে, কচ্ছপের থেকে অনেক আগে বেরিয়ে গেছে। এখানে মোরাল কি হলো? এখানে মোরাল হলো যে স্টেডি, স্লো বাট স্টেডি উইন দ্য রেস ইফ, যদি যারা স্মার্ট তারা স্টুপিড হয়, যাদের অগাধ ট্যালেন্ট আছে তারা স্টুপিড হয়ে যদি বসে থাকে, তবে যে স্লো আর স্টেডি সে উইন করবে। তো আপনি মনে করেন দুনিয়াটা এইরকম সব স্মার্টটা স্টুপিড হয়ে বসে থাকবে? তাহলে এখানে এসে গল্পটা পুরোপুরি উল্টো মোড়ালে গেলেন আপনারা। থার্ড দিনটা শুনবেন। এইবারে এসে আবার দুঃখে পড়ে গেছে কচ্ছপ। সেও ভাবছে পরের দিনটা কিভাবে জিতবে। পরের দিনে এসে ভাবছে খরগোশকে গিয়ে আবার সকালবেলা প্রপোজাল দিয়েছে, চল এবার
আমরা লড়ি। তা বলছে এবারে তো খরচে বলছে আমি কি স্টুপিড নাকি, যতবার দৌড়েবি দৌড়া, তুই কর কোনো পথ চুজ কর। তো বলছে একই রাস্তায় তো আমরা চললাম, দুবার দৌড়েছি, তা চল না এবার রাস্তাটা চেঞ্জ করি। বললো রাস্তা তুই চুজ কর। ভেরি গুড। টাটেল রাস্তা চুজ করছে, খানিকটা খুব ভালো রাস্তা, খানিকটা জঙ্গলের রাস্তা, তারপরে একটা নদী, তার ওপারে ফিনিশ পয়েন্ট। গল্পটা এখানে জমে গেল। খরগোশ প্রচন্ড জোরে ছুটলো, এঁকে মেঁকে ছুটলো, লেজ উঁচু করে লেজ বাঁকিয়ে নদীর কাছে গেল, দাঁড়িয়ে গেল। অনেক দেরিতে এলো টাটেল, নদীতে নামলো, ওপারে গিয়ে ফিনিশ পয়েন্টে গেল। এখানে মোরাল পয়েন্টটা কি? আপনার জীবন কিন্তু স্ট্রেট লাইন নয়, সোজা পথ নয়। কেউ লিখে রাখেনি যে আপনি ছুটে চলে যাবেন। এর মধ্যে জঙ্গল পড়বে, এর মধ্যে নদী পড়বে, এর মধ্যে সমুদ্র পড়বে, এর মধ্যে ভালো রাস্তা পড়বে। আপনি জিতবেন কিভাবে? এ গল্প চলতেই পারে, আধা ঘন্টা গল্প বলা যেতে পারে, কিন্তু শেষ করার জন্য আমরা যেটা বলি, পাশের লোকটাকে গুরুত্ব দিন। একসঙ্গে জেতা যায়, জেতার জন্য সবাইকে হারাতে হয় না। এখানে যদি এরকম ভাবে আমরা যদি দৌড়াতাম কেমন হতো? খরগোশ যদি প্রথমে দৌড় শুরুতে গিয়ে বলতো তুই না প্রচন্ড আস্তে দৌড়াস, তুই আমার কাঁধে ওঠ। কচ্ছপকে কাঁধে নিয়ে ছুটে যেত নদীর ধার পর্যন্ত। তারপর কচ্ছপ যদি বলতো বন্ধু তুই তো সাঁতার জানিস না, আমার কাঁধে ওঠ, আমি ওপার পার করিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে দুজনে একসঙ্গে জিততো জীবনে। আমরা মানব জীবনে কেন একসঙ্গে জিততে পারি না? কেন একে অপরকে হারাতে হয় ভেবে দেখেছেন? একদিকে বলছি আমরা সবাই রাজা হব আমাদের রাজার রাজত্বে, আবার এদিকে বলছি আমি সেবক হব। পতনের মাঝে মাঝে আপনাদের আমাদের সবার জীবনে অন্ধকার আসবে। সে অন্ধকারকে আমাদের আলোকিত পথে এগিয়ে নিয়ে যেতে হবে। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, অথবা আকাশ এরই বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধর হে বীর হৃদয় ক্ষণকাল, জয় যেন তোমারই সুনিশ্চয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ওনাদের যত অর্গানিক আর এমনই হ্যাবিটটা খারাপ হয়ে গেছে এখন। বাজারের জিনিস কোনটা বাজারের কোনটা মুক্তি বিষয় আমি অনায়াসে বলে দিতে পারি। সেদিন আমার বাড়িতে অনেক অতিথি এসেছিলেন, ভেটকি মাছের ফ্রাই, তখন ওরা বারবার বলছে ও কোথাকার ভেটকি মাছ, মানে এত টেস্টি। তাই বললাম এই তো এটাই তো আমার প্রাপ্তি, এটাই তো আমার প্রাপ্তি। প্রচুর রাজনীতি, মানে আমি তো যাবো একবার দেখতে, ছেলে মেয়েদেরও নিয়ে যাবো। আমরা সামনে পুরুলিয়াতে একটা প্রজেক্টে যাচ্ছি আমরা, সেটা ওই মজেন্দ্র পাহাড়ের নিচে জেলিং সেলিং বলে একটা জায়গা আছে, সেখানে ওরা কথা দিয়েছে ছেলেমেয়েরা। তো আমিও গেছি একবার, ওরা এবারও যাবো। ছেলে মেয়েদের নিয়ে যান আমাদের, আমরা হ্যাঁ ওখানেই যাবো।